আমি তোমার এই ক্লাস শেষ হইলে রেকর্ডগুলোর লিংক দিচ্ছি। তো যাই হোক, আজকে আমরা পড়াশোনা করব কমপ্লিটিং সেন্টেন্সের পরের পার্টটুকু, বুঝছো? কমপ্লিটিং সেন্টেন্সের আগের যেই পার্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। এবং আমরা মূল এখন যেই টার্গেট নিয়ে আগাচ্ছি সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এক একটা রুলসের ন্যূনতম করে 10টা প্র্যাকটিস করব। এক একটা রুলসের 10টা করে প্র্যাকটিস করবো। আগের দিন আমরা ক্লাসে কিন্তু এক একটা রুলসের উপরে 10টা করে প্র্যাকটিস করেছি, বুঝছো? যে ক্লাসে ছিল সে জানো যে একটা ক্লাস একটা রুলসের উপরে আমরা 10টা করে প্র্যাকটিস করছিলাম। তো তাইলে কমপ্লিটিং সেন্টেন্সে আশা করি কোনোদিন আর সমস্যা হবে না যদি অনেকগুলো প্র্যাকটিস আমি করাই দিই। তো এখন আমরা কন্ডিশন নিয়ে কথা বলবো, কন্ডিশন, বুঝছো? তো আগের কয়েকটা রুলস আমরা 10টা রুলস মতন পড়ে ফেলছি। তো 10টা রুলস অনেক সহজ ছিল, একেবারেই কঠিন না, রেকর্ড দেখলেই বুঝতে পারবা। আর এখন আমরা যেগুলা পড়বো সেখানে আমি তোমাকে বলবো হলো কন্ডিশন। তো কন্ডিশন মানে কি? আচ্ছা, তো কন্ডিশনার তোমরা সবাই ইউজ করেছো কন্ডিশনার চুলে। দেন কন্ডিশন জিনিসটা হলো, আমি তোমাকে বলি কন্ডিশন মানে কি। কন্ডিশন মানে হচ্ছে একটা অনিশ্চয়তার একটা ব্যাপার থাকে, যেমন যদি তুমি আসো তাইলে আমি যাব। এই ধরনের যে ব্যাপারগুলো কাজ করে, বুঝছো? যে কন্ডিশন, যে যদি তুমি আসো তাইলে আমি যাব, মানে তুমি না আসলে আমি যাব না। যদি কালকে বৃষ্টি না হয় তাইলে আমরা ঘুরতে যাব, তার মানে বৃষ্টি হলে আমরা ঘুরতে যাব না। এই যে এই ধরনের যে অনিশ্চিত যে ব্যাপার স্যাপার গুলো আছে, যেগুলো সত্যের উপর নির্ভরশীল, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো সত্যযুক্ত বাক্য। সত্যযুক্ত বাক্য, বুঝছো? মানে আচ্ছা, সত্যযুক্ত বাক্য, সত্যযুক্ত বাক্য মানে যেই বাক্যে সত্য আছে, যেই বাক্যে সত্য আছে তাকে আমরা মূলত কন্ডিশন বলতে পারি। তো কন্ডিশন মূলত আমরা 3 প্রকার পড়াবো, বাট কন্ডিশন হয় 4 প্রকার। জিরো কন্ডিশন নামের একটা বিশেষ কন্ডিশন আছে, বুঝছো? জিরো কন্ডিশন, ওইটা অ্যাডমিশন লেভেলে একটু লাগে, খুব যে বেশি লাগে তা না, জিরো কন্ডিশন। আচ্ছা, তাছাড়াও আমরা মূলত ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, এই 3টা কন্ডিশন নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে কন্ডিশনাল কমপ্লিটিং সেন্টেন্স গুলা করতে হয় সেইগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, বুঝছো? দেখুন, দেখো, ফার্স্ট যে কন্ডিশন, প্রথম কন্ডিশনের সিস্টেম কি, একেবারে কোনো দিকে তাকাবা না, শুধুমাত্র আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। যে প্রথম কন্ডিশনের যেই সত্যটা সেটা কি, প্রথম কন্ডিশন হইতে গেলে কি হইতে হবে? কন্ডিশনাল সেন্টেন্স মানেই তাতে একটা ইফ থাকবে। ইফ মানে হলো যদি, বুঝছো? যদি মানেই তো সত্য, তাই না? যদি তুমি আসো তাইলে আমি যাব। তাইলে কন্ডিশনাল সেন্টেন্স চেনার প্রথম যেই আমাদের তোমার সিম্বল, কন্ডিশনাল সেন্টেন্স চেনার প্রথম যে সিম্বল সেটা হলো ইফ। যদি কোনো বাক্যে ইফ থাকে তুমি বুঝতেই পারো যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হইতে পারে। এবার দেখো, ফার্স্ট কন্ডিশন হইতে গেলে আমাদের সেন্টেন্স কেমন হইতে হবে? দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের মূলত 2টা পার্ট থাকবে, বুঝছো? কয়টা পার্ট? 2টা পার্ট। তো একটা পার্ট যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, একটা পার্ট কি হবে? ফার্স্ট পার্ট হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, বুঝছো? তাইলে যদি তুমি দেখো যে প্রথম পার্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাইলে 2 নম্বর পার্টটা কিসে যাবে বলো তো? 2 নম্বর পার্টটা যাবে ফিউচার ইনডিফিনাইট, বুঝছো? প্রথম পার্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, পরের পার্ট কি হবে? ফিউচার ইনডিফিনাইট। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দরভাবে ফার্স্ট কন্ডিশনের যে নিয়ম সেটা। তো ফার্স্ট কন্ডিশন কেমন হবে? প্রথম সেন্টেন্সের প্রথম অংশ যদি থাকে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে সেন্টেন্সের পরের অংশ থাকবে ফিউচার ইনডিফিনাইট। এইটা কিন্তু খুব সহজ একটা সত্য ছিল। এইটাই হলো আমাদের ফার্স্ট কন্ডিশন, বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট কন্ডিশন কেমন? প্রথম যেই অংশটা থাকবে সেটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইটে, আর পরের যে অংশটা থাকবে সেটা থাকবে ফিউচার ইনডিফিনাইটে। এখন ফিউচার ইনডিফিনাইটে থাকতে যদি হয়, তাইলে ফিউচার ইনডিফিনাইটে আমার কি কি থাকে? আমাদের বাক্যের মধ্যে কি থাকে বলতো? সাবজেক্ট, তারপরে আমাদের কি থাকে? শ্যাল অথবা উইল, বুঝছো? উইল থাকে, উইল থাকে। এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম থাকে, বেস ফর্ম থাকে। এরপরে কিন্তু আমাদের থাকে অবজেক্ট। এইটাই তো আমার ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার। এইটা তো আশা করি তোমরা জানো যে ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার কোনটা। সাবজেক্ট থাকবে, এরপরে উইল থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে। এটাই তো আমাদের নর্মালি কথাবার্তা, বুঝছো? এখন তো সবাই চুপচাপ করে আসো, খুব ভালো লক্ষণ। কিন্তু কথা হলো 10টা প্র্যাকটিস আছে এক একটা রুলসের উপরে, প্রত্যেকের কাছ থেকে আমি ধরবো। তখন যদি চুপ করে থাকো তাহলে কপালে দুঃখ আছে। তো এখন যত প্রশ্ন করবা করো, করে বোঝার চেষ্টা করো, বাট তখন যেন বললো না যে আমার হবে না।
না হইলে বলতে পারো, বুঝাই দেবো, বাট হবে না, আমি বলবো না, এই ধরনের কথা যেন না শুনি। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। কোনটা? হ্যাঁ, তো কন্ডিশন, আচ্ছা আচ্ছা, আমি বুঝাচ্ছি, আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এখানে আমি তোমাকে বললাম যে ইফ, ইফ মানে কি যদি, তাইলে যেহেতু আমি যদি বললাম তো বুঝতে পারছো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন এটা প্রথম কন্ডিশন না দ্বিতীয় কন্ডিশন সেটা তুমি কিভাবে বুঝবা, না তৃতীয় কন্ডিশন নাকি জিরো কন্ডিশন? আচ্ছা, জিরো কন্ডিশন আপাতত মাথায় নিয়ে আসতে হবে না, এটা প্রথম কন্ডিশন না দ্বিতীয় কন্ডিশন এটা একটু বোঝার চেষ্টা করো, যে এটা প্রথম কন্ডিশন না দ্বিতীয় কন্ডিশন। তো প্রথম কন্ডিশন হইতে গেলে আমাদের প্রথম যেই বাক্যের প্রথম যেই অংশটুকু আছে সেইটা অবশ্যই হইতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে, আর পরবর্তী অংশ হইতে হবে ফিউচার ইনডিফিনাইটে। আচ্ছা, তো এখন আমরা এই যে ইফ যুক্ত একটা বাক্য দেখলাম বা একটা সত্যযুক্ত একটা বাক্য দেখলাম। এখন এই যে সত্যযুক্ত যে বাক্যটা আছে দেখো এখানে লেখা ইফ ইট রেইনস। তো ইফ ইট রেইনস, ইফ তো একটা সত্যযুক্ত বাক্যের সিম্বল। আচ্ছা, ইট রেইনস, তো এই যে ইট রেইনস এটা অবশ্যই একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাইলে এই পর্যন্ত লিখে যদি তোমারে স্যার গ্যাপ দিয়ে দেয়, যদি বলে যে পরের অংশটুকু তুমি নিজে লেখো, তাইলে তুমি কি করবা, পরে তুমি যাই লেখো না কেন অবশ্যই তোমাকে ফিউচার ইনডিফিনাইটে লিখতে হবে। কারণ কি, এটা কন্ডিশনের সত্য, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পরেরটা হইতে হবে অবশ্যই অবশ্যই ফিউচার ইনডিফিনাইটে। যেমন ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় তাইলে আমরা বাইরে যাব না। এখন এই বাক্যটাই যে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না, তুমি এখানে অন্য কিছু লিখতে পারো, যদি বৃষ্টি হয় তাইলে আমরা খিচুড়ি খাবো, এটাও তুমি লিখতে পারো। বাট তুমি যাই লেখো না কেন, তুমি যাই লেখো না কেন অবশ্যই এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় অবশ্যই এটা আমাদের ফিউচার ইনডিফিনাইটে হইতে হবে। রুলস হলো ওইটাই, কন্ডিশনের রুলস কি, যদি প্রথম কন্ডিশন হয় তাহলে প্রথম অংশ যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনাইট। বুঝতে পেরেছো? তো দু একটা এক্সাম্পল আমি যদি করাই দিই দেন তোমরা আরো ক্লিয়ার হবা। যেমন দেখো আমাদের প্র্যাকটিস রুলস 11-এ আমরা চলে আসি। দেখো এখানে কি লেখা আছে, ইফ ইউ ইনভাইট মি। দেখো ইফ ইউ ইনভাইট মি এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। দেখো ইফ ইউ ইনভাইট মি, তো এখানে কি লেখা আছে, ইফ ইউ ইনভাইট মি যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই উইল গো, আই উইল গো। দেখো আই উইল গো, এখানে দেখো আমি এই যে আই উইল গো লিখলাম, ভালো করে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যার কারণে আমি এটা ফিউচার ইনডিফিনাইট লিখছি, আর কিন্তু আমি কিচ্ছু করি নাই। তো এখানে তুমি আই উইল গোর জায়গায় তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, যা মন চায় তা ইউজ করতে পারো, তোমার মনের মাধুরী মিশায় তুমি বাক্য লিখতে পারো, কিন্তু সত্য থাকবে এইটাই যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় পরের অংশ অবশ্যই ফিউচার ইনডিফিনাইট হইতে হবে। ঠিক আছে? তো এবার 2 নম্বর রুলসটা অথই বলো তো। হ্যাঁ, আজকে আমি থাক, আমি কথা বলতে পারছি না ভাইয়া, কি হয়েছে? ঠান্ডা লেগেছে। বলো বলো। He worked hard. Do you active now? If he works hard, he will success in the life. হি উইল সাকসেস ইন লাইফ, হ্যাঁ হইতে পারে, হি উইল সাকসেস ইন লাইফ। আচ্ছা, তো এরপরে 3 নম্বরটা আভা বলো। If the sun. ভাবো, ভাবো, এখানে ভাবতে হবে। I এই, will visit the place. হ্যাঁ, I will visit the place. আই উইল ভিজিট দ্য প্লেস, হ্যাঁ হইতে পারে, ইফ দ্য সান রাইজ যদি সূর্য ওঠে আমি তাইলে ওই জায়গাটা পরিদর্শন করবো, আই উইল ভিজিট দ্য প্লেস, হ্যাঁ খুব সুন্দর হবে। আচ্ছা এরপরে স্নিগ্ধা বলো 4 নম্বরটা। স্নিগ্ধা তো নাই ভাইয়া। কোথায় গেল? আচ্ছা তুমি বলো তাইলে। We play well. The হুম, we will. উই উইল উইন দ্য গেম, ইফ উই প্লে ওয়েল উই উইল উইন দ্য গেম, হ্যাঁ হইতে পারে, উই মে উইন দ্য গেম এটাও দিতে পারো। আচ্ছা তো অথই বলো পরেরটা।
If she reads attentively, she will pass in the exam. হি উইল পাস ইন দ্য এক্সাম। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা, এর পরেরটা আভা বলো তো। If you help me, আমি বলবো এটা। পরেরটা বললো তুমি, অনেক উদাহরণ আছে তো। বল, আমি বলে দে। If you help me, I will help you later. ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ লেটার। হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, তো এটা দিয়ে আসলে কি হতে পারে ভাইয়া? কোন? If you help me, হ্যাঁ, may Allah bless you. মে আল্লাহ ব্লেজ ইউ। আচ্ছা, আমাদের রুলসে কি ছিল ভালোভাবে একটু দেখো তো। এখানে আমরা উইল, ক্যান, মে এটা কিন্তু ইউজ করতে পারবো, তাইলে মে আল্লাহ, কিন্তু কথা হলো পারবা পারবা, এটা এটা ইউজ না করাই উচিত, তাও করো, সমস্যা নেই। তারপরে বলো। সেন্টেন্স কি সুন্দর হয়। 7 নম্বরটা বলো তো। বলো বলো। ভাইয়া, ও আচ্ছা, কাউরে বলতে বলি নাই, স্নিগ্ধা বলো, ওই ধুত্তরি, অথয় বলো। আমি তো মাত্র বললাম। বলো, আবার বলো। If the flight is on time, if the flight is হ্যাল- on time, কি কি সমস্যা মানুষজনের, কি আর বলবো। আচ্ছা, তাহলে কি রেকর্ড করবা নাকি? কালকে কি রেকর্ড ক্লাস করছিলে? হ্যাঁ, আচ্ছা, দেখে নিও দেখে নিও, অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু। আর সমস্যা অসুবিধা হইলে আমাদের সাথে সাথে জানাবা। তুই ভালো মেয়ে। হ্যালো, কথা হচ্ছে তোর সাথে একটু এই কারণে। ইনবক্স করি। ইনবক্স করবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি এখন 7 নম্বর বল। কি? 7 নম্বরটা বল, তোরে বলতে পারছে না। If the flight is on time, হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আভা বলো তো এটা। I will reach, I will reach the place at a time. হতে পারে। আচ্ছা হ্যাঁ, তাই। আচ্ছা, তো আশা করি এগুলা পারবা। দেন এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। তো ফার্স্ট কন্ডিশন আমরা বুঝে গেলাম, দেন আমরা সেকেন্ড কন্ডিশনে যাব, যে সেকেন্ড কন্ডিশন কি জিনিস। তো সেকেন্ড কন্ডিশন কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। তো সেকেন্ড কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশনে কি ছিল, প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটা কি হয়েছে, ফিউচার ইনডিফিনাইট। তো এবার আমরা যেটা করব সেটা হলো, প্রথম যে বাক্যটা সেইটা হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট। সেটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের বাক্যটায় আমরা উইলের জায়গায় উড ব্যবহার করব। উইলের জায়গায় আগে যেমন আমরা উইল ব্যবহার করেছিলাম, আমরা যেমন ক্যান ব্যবহার করেছিলাম, আমরা যেরকম মে ব্যবহার করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এখানে উড ইউজ করব, কুড ইউজ করব এবং মাইট ইউজ করব। আর যা আছে সব সেম টু সেম আগের রুলস মতো। বুঝতে পেরেছো? তাইলে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে সেই ক্ষেত্রে আমরা উইলের জায়গায় উড ব্যবহার করব, ক্যানের জায়গায় কুড ব্যবহার করব, মের জায়গায় মাইট ব্যবহার করব, আর কিচ্ছু না। তো আমরা তো কুড আর মাইট দিয়ে তো তোমাকে আমি এক্সাম্পল দেখাই নাই, আমরা বেশিরভাগ সময় উইল বা অথবা উড ব্যবহার করব। তো প্রথম সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরের অংশ অবশ্যই তোমার সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1 বা তোমার ভার্বের বেস ফর্ম, তারপরে নরমালি আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো এই স্ট্রাকচারটা তুমি দেখে নাও, দেখে এবার আমরা সামনের দিকে আগাবো। দেখো, এখানে লেখা আছে যে ইফ আই ওয়ার এ বার্ড। কি লেখা আছে? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। দেখো এখানে কি লিখে, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। দেখো এখন কথা হলো, এই যে ওয়ার, ওয়ার তো আমাদের পাস্টকে ইন্ডিকেট করে।
যেহেতু ওয়ার আমাদের পাস্টকে ইন্ডিকেট করে, তাই তুমি এখানে কি লিখতে পারছো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। বিকজ এইটা যেমন একই সাথে সাথে এটা যেমন তোমার পাস্ট ইনডিফিনাইট আছে, যার কারণে তুমি এই পাশে কি লিখলে, তুমি এই পাশে উড ইউজ করলে। এটা যদি পাস্ট ইনডিফিনাইট না থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকতো, তাহলে এখানে উডের জায়গায় তুমি উইল ইউজ করতে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছো? একেবারে সহজ একটা বিষয়। আচ্ছা, তো এরপরে আমরা এক্সাম্পল গুলা দেখবো যে ইফ আই হ্যাড ইনাফ মানি, এখানে কি লিখা, ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড হেল্প দ্য পোর। বুঝছো, আই উড হেল্প দ্য পোর। ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড হেল্প দ্য পোর। আচ্ছা, এটা তুমি বলতে পারো। আবার এখানে আরেকটা আছে, যেমন এই যে ইফ হি স্টার্টেড মোর, বুঝছো, ইফ হি স্টার্টেড, দেখো এখানে স্টার্টেড, এখানে কিন্তু এটা অবশ্যই ভি টু বা পাস্ট ফর্মে আছে। ইফ হি স্টার্টেড মোর, তারপরে এরপরে কি হবে বলতো, সে যদি ভালোভাবে পড়তো, বুঝছো, বা সে যদি বেশি পড়তো, হি উড পাস ইন দা এক্সাম। এটা আমরা লিখতে পারি। আবার দেখো ইফ আই নিউ, দেখো এখানে কিন্তু নো নেই, এখানে কি আছে, নিউ আছে। নিউ থাকা মানে কি, নিউ থাকা মানে এটা পাস্টে আছে। তাহলে ইফ আই নিউ হিজ ফোন নাম্বার আই উড কল হিম, বুঝছো, বা আই উড কল হার, বুঝছো? তো এখন এই যে ব্যাপারটা, এগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখানে এই টেন্সের যে ব্যাপারটা, এটা যদি তুমি ওভারলুক করে যাও, উডের জায়গায় উইল বসাও, তাইলে কিন্তু সঠিকভাবে লিখলেও কিন্তু নাম্বার পাবা না। আচ্ছা, তো এখন কথা হলো যে আভা বলো তো 4 নম্বরটা কি হবে, ইফ উই ওন দ্য লটারি, বলো এটা বলো। If we won the lottery, we would help the poor. উই উড হেল্প দ্য পোর। আচ্ছা, তো এরপরেরটা অথবা বলো, ইফ আই ওয়ার ইউ, বলো ইফ আই ওয়ার ইউ, বলো ইফ আই মানে ওয়ার ইউ। মানে এইটাই where তো মজা, এইটাই তো মজা, বলো। তুমি আগে এই বাক্যটা, এই জন্যই তো তোমারে ধরলাম, বলো ইফ আই ওয়ার ইউ। I I would yours. ছাগল, If I were you মানে কি? বললাম তো, এটা এটা তুমি ভেবে বলো। পারবো না। If I were you মানে এটা। চেষ্টা করো, একটু 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 লজিক্যালি ভাবার চেষ্টা করো, 2 মিনিট আমি টাইম দিচ্ছি। হবে না ভাইয়া, বলে দেন না, মানে আমি যেটা ভাবছিলাম আপনি ওটাই করলেন। আভা, বলো তো। ভাইয়া আমিও তো সামনে। চেষ্টা করো, একটু ভাবো। এই কোয়ালিটির বাক্য কিন্তু আসতে পারে পরীক্ষাতে, বিশেষ করে অ্যাডমিশনের দিকে আসে এরকম ফালতু টাইপের বাক্য। চেষ্টা করো না, চেষ্টা করো, চেষ্টা করতে সমস্যা কি? ইফ আই ওয়ার ইউ মানে এখানে অনেক কিছু হইতে পারে, বাট সবচেয়ে সুন্দরতম জিনিস কি জানো, ইফ আই ওয়ার ইউ মানে হচ্ছে আমি যদি তোমার স্থানে থাকতাম। বলি না যে তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতিস কিরাম জ্বালা। তো এর ইংলিশ হচ্ছে ইফ আই ওয়ার ইউ, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম। এবার বাক্যটা কমপ্লিট করো তো। এবার এবার বাক্যটা কমপ্লিট করো। আচ্ছা, আমি করে দিই তাইলে, নাই ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর, এটা আমি বলতে পারি যে আই উড স্টাডি মোর, আই উড স্টাডি মোর। মানে কি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আরো বেশি করে পড়তাম। বলতে পারি না আমি এটা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এর পরের বাক্যগুলা দেখো তো, কোনটা হবে না এর মধ্যে থেকে, বলো যে কোনটা তোমরা পারবা না করতে। কোনটা পারবা না বলো। ভাইয়া এগুলো পারবো। অথই কি পারবা?
অথই পারবো ভাইয়া। আচ্ছা, এরপরে আসো আমরা যাই, আমরা 3 নম্বর কন্ডিশনে যাই। দেখো দুইটা কন্ডিশন কি তোমরা সামনে আসলে পারবা, দুইটা কন্ডিশন চিনতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কন্ডিশনে যাই। দেখো কন্ডিশন নাম্বার থ্রি হলো একটা সুন্দর কন্ডিশন, সেটা হলো যদি ই প্লাস পাস্ট পারফেক্ট থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাইলে আমরা নর্মালি উড লিখছিলাম না তো। পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ না, পারফেক্ট মানে তো হ্যাভ হ্যাজ, বুঝছো? তাই আমরা যখন ওর পরের অংশটা লিখবো তখন আমরা একটা উড হ্যাভ ইউজ করবো, আর কিচ্ছু না, বুঝছো? তো প্রথমটা যদি পারফেক্টে থাকে দেন তারপরে আমরা যখন লিখবো তখন আমরা উড হ্যাভ ইউজ করবো, আর কিচ্ছু না। তখন আমরা কি ইউজ করবো? উড হ্যাভ ইউজ করবো, জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, আর বাকিগুলো আমরা যেমন আগে করেছিলাম ঠিক তেমনই করব। যেমন এখানে দেখো লেখা যে ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম, বুঝছো? এখানে কি লিখে? ইফ আই হ্যাড সিন হিম, মানে যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন দ্য নিউজ, আমি তাকে সংবাদটা দিতাম। আই উড হ্যাভ, দেখো এখানে হ্যাড আছে মানে এটা পারফেক্টে, দেন এখানে উড হ্যাভ আছে। উড হ্যাভ থাকার কারণ কি? এটা তোমার এই জিনিসটা কিন্তু কি হয়েছে বলো তো? কি হয়েছে এখানে? আমরা এই যে হেড থাকার জন্য থার্ড কন্ডিশনে পড়েছে, যার কারণে এখানে আমরা উড হ্যাভ লিখেছি। কিন্তু তোমাদের একটা মজার জিনিস আমি দেখাই, এই জায়গাটায় যখন একটা বাক্য আমি তোমাকে দেখাইছিলাম যে ইফ আই হ্যাড ইনাফ মানি, তো এই বাক্যটা আসলেও কি তুমি উড হ্যাভ ইউজ করবা? আমি যখন এই বাক্যটা সমাধান করে দিছিলাম তোমাকে তখন কিন্তু আমি উড হ্যাভ লিখিনি, আমি কিন্তু শুধু উড লিখছিলাম, মনে আছে তো? আমি কি বলছিলাম? আই উড হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, আমি কিন্তু এই কথা লিখছিলাম। বাট আমি কেন উড হ্যাভ লিখি নাই বলতো? বলো। হ্যাঁ, না, এখানে এটা হ্যাভ হ্যাড থাকলে আমি এই জায়গাটায় যেই কাজটা করলাম, এই দেখো এই যে এখানে, এখানেও তো তোমার হ্যাড ছিল, বাট এখানে উড হ্যাভ হইলো, এটা কেন উড হ্যাভ হইলো না? অথবা কোনো অ্যান্সার আছে? ওখানে তো বি থ্রি ছিল, এখানে তো বি থ্রি। ইয়েস, ইয়েস, মূল কাহিনীটা এই জায়গাটাই। ওইটা হলো পারফেক্ট টেন্স আর এটা ইনডিফিনাইট টেন্স। এখানে হ্যাড আছে তাই কি, এটা কিন্তু ইনডিফিনাইট টেন্স, বিকজ এখানে এই হ্যাডটা কিন্তু মূল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, বুঝছো? এই হ্যাডটা এখানে মূল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, আর এখানে হ্যাডটা কিন্তু তোমার হ্যাভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, যার কারণে এই যে হ্যাডের পরে একটা ভি3 আছে, আর ওই জায়গায় হ্যাডের পরে কোনো ভি3 নাই। তো এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, বুঝছো? ইফ আই হ্যাড সিন হিম এটা পারফেক্ট টেন্স, তাইলে এই জায়গাটায় আমার কি হলো? উড হ্যাভ হইলো, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা রুলসে যাই। দেখো তো, ইফ হি হ্যাড ইনফর্ম মি আই উড হ্যাভ গো দেয়ার, ইফ হি হ্যাড ইনফর্ম মি, যদি সে আমাকে জানাইতো, আই উড হ্যাভ গো দেয়ার, আমি সেখানে যেতাম। ঠিক আছে, আচ্ছা, তো পরেরটা দেখো, ইফ দে হ্যাড প্লেইড ওয়েল, ইফ দে হ্যাড প্লেইড ওয়েল, যদি তারা ভালো করে খেলতো, বুঝছো? ইফ দে হ্যাড প্লেইড ওয়েল দে উড হ্যাভ ওন দ্য গেম, এটা বলতে পারো। আচ্ছা, তারপরে এখানে দেখো, ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস, ইফ আই হ্যাড নোন হিজ অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানা জানতাম, ঠিক আছে, আই উড হ্যাভ গো দেয়ার, এটা বলতে পারো। আচ্ছা, তো এখন এর পরে যেই বাক্যগুলো আছে আমি তো কয়েকটা তোমাকে বলে দিলাম, দেখো তো এই বাক্যগুলো তোমরা নিজেরা পারবা কিনা দেখো তো। এই আভা, তুমি এই 9 নম্বর বাক্যটা বলো। If he had listened to me, he would have success, life. যদি সে আমার কথা শুনতো সে ভবিষ্যতে সফল হইতো। তোমার কথা শুনে জীবন 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 মনে করো যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। হ্যাঁ, আমি খারাপ কইনি, মেয়েদের কথা শুনলে জীবন ধ্বংসের দ্বার প্রান্তে যেই দাঁড়ায়, ও আর ব্যাক করার সুযোগ থাকে না এই জায়গাতে, বুঝছো? তার মানে এই না যে আমি শুনতে মানা করছি,
আমার ক্লাস যারা ভবিষ্যতে দেখবে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ঠিক আছে। তো ইয়া অথই বলো, তুমি কি আমার সাথে একমত? হ্যাঁ, কি ভাইয়া? এই যে ইফ হি হ্যাড লিসেন টু মি হি উড হ্যাভ সাকসেস ইন লাইফ। আমি আমার সাথে একমত, যতই হোক। আভার সাথে একমত মানে? আমার যেটা বললো। আভা যেটা বললো হুম, তাই? ওকে, ওকে। আর আ- মেয়ের আ- কথা শুনে জীবনে ধ্বংস হতে হবে, কয়বার ধ্বংস হবে? এখনো তো সাকসেসফুল হলাম না, এ সাকসেসফুল হতে চাই আমি, সাকসেসফুল হতে চাই। কোনো লাইন নেই, মানুষ কোনো মানুষ লাইন নেই। ধ্বংস মানুষ ধ্বংস হয়, আবার কিন্তু আরো বেশি ভালো জায়গায় যায়। থাক, এটা নিয়ে কথা না বলি। দেখো, ইফ উই হ্যাড গোন দেয়ার, ইফ উই হ্যাড গোন দেয়ার, এটা বলো তো আভা। আভা, যেটা তুমি বলছো ভাইয়া, we have gone there, we have seen the game, উই we would have seen the game. উই উড হ্যাভ সিন কেন? We উই উড হ্যাভ সিন দ্য গেম, তাই তো? ঠিক আছে, আচ্ছা। গেল। তাইলে পারবা মোটামুটি, সহজ না? কমপ্লিটিং সেন্টেন্স সহজ না? কি ভাইয়া, কোট, এখন তো সব না, হ্যাঁ। লিখে চলে এলো কেন? সিনিকদা চলে গেছে, ওর কারণ হচ্ছে ওর বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মানে ওর বাসার ওই কারেন্টের ওই টাকা ফুরাই গেছে, যার কারণে ও চলে গেল। ও রেকর্ড ক্লাস দেখবে। তো এখন কথা হলো যে এই যে এই আভা বা অথই, এই যে কমপ্লিটিং সেন্টেন্সকে আগে কঠিন লাগতো? সবকিছুই তো কঠিন লাগছে। কি কথাবার্তা, সবকিছুই তো নাই কঠিন লাগতো। যাই হোক, এই আগের ক্লাসটা দেখেছো? এই কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 এর যে ক্লাসটা, ওইটা কি দেখছো? হ্যাঁ বললো। ওইটা ওইটা দেখতে হবে, ওইটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা দেখতে হবে। তো আচ্ছা, তো এরপরে দেখো, উড ইউ মাইন্ড, এইটা একটা খুব সুন্দর একটা জিনিস, আমার খুব পছন্দের একটা জিনিস, মানে পছন্দের একটা রুলস, উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড মানে তুমি কি মনে করো, মানে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, বুঝছো? এই কথা মূল মানে এই কথার মানে হলো কিছু মনে করলে, বুঝছো? কিছু মনে করলে, মানে এইটা মূলত অনুরোধ বুঝাইতে ব্যবহার করা হয়। এই উড ইউ মাইন্ড কখন ব্যবহার করা হয়? অনুরোধ বুঝাতে, অনুরোধ বুঝাতে। তো মোটামুটি যে এটা আমরা সবাই এই কথাটার সাথে প্রয়োজন, যে কিছু মনে না করলে তুমি এটা করো, বুঝছো? আমরা বলি না যে কিছু মনে না করলে তুমি এটা করো, কিছু মনে না করলে তুমি ওইটা করো, বুঝছো? তো এই যে ব্যাপারটা, তার ইংলিশ হচ্ছে উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ডের পরে সব সময় ভার্বের 3 নম্বর ওই আইএনজি হয়, ভার্বের কি হয়? আইএনজি হয়। এটা এটা একেবারে মাথার মধ্যে ফিট করে নিতে হবে, যে উড ইউ মাইন্ড দেখলেই চোখ বন্ধ করে ভার্বের শেষে আইএনজি লাগাই দিবা পরবর্তী বাক্যে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেখাইলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। যেমন এখানে দেখো, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। দেখো কি সুন্দরভাবে আমি বললাম, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, বুঝছো? কিছু মনে না করলে তুমি 1 কাপ চা নাও, বুঝছো? এই কথাটা মনে করো আমরা বলি না যে কিছু মনে না করলে তুমি 1 কাপ চা নাও, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, বুঝছো? উড ইউ মাইন্ড, আর বলবো না। যাই হোক, এখন কথা হলো যে এবার এই বাক্যগুলা দেখো তো, এই যে এই বাক্যগুলো আমি সুন্দরভাবে ফুলফিল করেই লিখে দিছি, বাট দেখো এখানে এই যে ভার্বগুলাতে আমরা জাস্ট আইএনজি বসাইলেই কিন্তু বাক্যগুলো ফিল আপ হচ্ছে। দেখো আমি তোমাকে চিন্তা করার যাতে কষ্ট না হয় তাই এগুলা লিখে রাখছি। দেখো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, হইতে পারে। উড ইউ মাইন্ড টেকিং এ ফটো, হইতে পারে। উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন, হইতে পারে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, হইতে পারে। উড ইউ মাইন্ড টেলিং মি এ স্টোরি, হইতে পারে। মানে এক কথায় হলো উড ইউ মাইন্ডের পরে ভার্বের
কি হবে, আইএনজি হবে। ভার্বের পরে কি হবে, আইএনজি হবে, আর কিচ্ছু না। উড ইউ মাইন্ডের পরে ভার্বের পরে কি হবে, আইএনজি হবে, ব্যাস, আর কিচ্ছু না। Would you mind আর if you don't mind দুটো কি একই? ইফ ইউ ডোন্ট মাইন্ডে তো বাক্য আসবে না তোমার। জানি তো আসলে। উড ইউ মাইন্ড মানে কি বলো, উড ইউ মাইন্ড মানে, আচ্ছা উড ইউ মাইন্ড আর উড ইউ ডোন্ট মাইন্ড নিয়ে আমরা শেষে কিছু কথা বলবো, ঠিক আছে? লাস্টের জন্য এটা আমার একটু মনে করাই দিও, শেষে আমার একটু মনে করাই দিও, উড ইউ মাইন্ড আর উড ইউ ডোন্ট মাইন্ড নিয়ে আমরা কথা বলবো। বাট এই রুলসটা বুঝছো কিনা বলো, এই রুলসটা কি বুঝছো? হচ্ছে এটা তো আচ্ছা, সহজ না? এটা কিন্তু শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সের জন্য না, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসেও বসে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের কি বসে, আইএনজি বসে। আচ্ছা এই দেখো, এই আর পাঁচটা যেই আমার এই তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যে এতগুলা প্র্যাকটিস নিয়ে আসছি এটা কি ভালো হয়েছে, নাকি শুধু রুলস পড়ায় দুই একটা করে দেখাই দিলে ভালো হইতো? practice ভালো হয়েছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাই করবো এখন থেকে ভাবছি। ভালো হবে। আচ্ছা এই এই পাঁচটা দেখো তো পারো কিনা। পারবো তো। এই অথই পারবা? উত্তর তো দিয়াই আছে। কোথায় না উত্তর দেওয়া পারলে আছে? একটা উত্তর দেওয়া নেই। আইন যোগ করে দিলেই তো হয়ে গেল। আইন দিয়ে যোগ করলে হয়ে গেল, তাইলে উত্তর দেওয়া আছে, এটা কোনো কথা? রাইট ফর্ম অফ ভাবছে তো এরকম উত্তর সব দেওয়া থাকে, তা পারো? রাইট ফর্ম অফ ভাবছে তো দুইয়ের উপরে নাম্বার ওঠে না, এরকম তো এখন সব আমরা উত্তর দেওয়া থাকে। এখন তো জানি যে আইন যোগ করতে হ্যাঁ, হবে, ওটা তো মেলা ভুল। আচ্ছা। তো উইদাউট প্লাস জিরান্ড, এটাও খুব সুন্দর একটা জিনিস। এই যে আমরা যেটা বললাম, এত উড ইউ মাইন্ড, বুঝছো, উড ইউ মাইন্ড আর উইদাউট, তো উইদাউটের পরেও একই রকম ভাবে, উইদাউটের পরেও আমরা একই রকম ভাবে জিরান বসাই। জিরান মানে হচ্ছে তোমার আইএনজি, জিরান মানে হচ্ছে আইএনজি, ভার্বের পরে আইএনজি বসাইলে জিরান্ড হয়। আচ্ছা ভার্বের পরে আইএনজি বসাইলে শুধুমাত্র জিরান না, পার্টিসিপেলও হয়। তো পার্টিসিপেল জিরান নিয়ে একটা মারামারি আছে বাংলাদেশে, এই মারামারিটা আমরা অ্যাডমিশনে যেয়ে দেখতে পারি। বাট পার্টিসিপল জিরান আপাতত তোমার মাথা না ঘামালেও হবে, শুধু এতটুকু জেনে রাখো যে উইদাউটের পরে সবসময় জিরান বসে বা ভার্বের আইএনজি বসে, এতটুকু জানলেই হবে। তো দেখো এখানে লেখা আছে যে উইদাউট প্লাস ভার্বিং প্লাস যা যা আছে ব্লা ব্লা ব্লা, বুঝছো? তো এখন আমি যদি তোমারে বলি যে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, বুঝছো? তুমি এইভাবে লিখতে পারো। তো উইদাউট, উইদাউট তাহলে উইদাউট প্লাস জিরান্ডের রুলস কি, উইদাউট এর পরে ভার্বের আইএনজি বসবে, এরপরে যে বাক্যটা লেখা আছে সেটা থাকবে, এরপরে সাবজেক্ট, তারপরে একটা নেগেটিভ সেন্টেন্স হবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্টের পরে কি হবে, একটা নেগেটিভ সেন্টেন্স হবে। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখন কথা হলো যে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। আচ্ছা তো এইগুলা বলো তো, বলো প্রথমে আমাদের অথয় বলো এক নম্বরটা। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান, হ্যাঁ ওই আরেকবার জানি একটু। আরেকবার যাবো। এই, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ। আচ্ছা এরপরে বলো তো, আভা বলো। Eating healthy food. You cannot feed. এই বলো আভা। ভাবতেছি মাথায় আসতেছে না কিছু। এই এই Without eating healthy food, you cannot feed. আচ্ছা ওরা একটু ভাবতে দিই আমরা, ও ভাবুক। বিকজ কি জানো, পরীক্ষার হলে যখন বসবা তখন রুলস গুলো সব মাথায় চলে আসবে, তুমি বুঝতে পারবা যে ভাইয়া এইভাবে করাইছিল, কিন্তু ওই বাক্যগুলা তো হুবহু কমান আসে না, বাক্যগুলা তো কমান আসার কথাও না। স্যারের কি মন চেয়েছে স্যার একটা বাক্য দিয়ে দিতেই পারে, এগুলো তো হুবহু কমান আসে না, তো আর অঙ্ক না। তো তখন তুমি ওই যে লজিক মিলাই লিখতে পারবা না, বুঝছো, রুলস পারলেও লিখতে পারবা না, এরকম হইতে পারে, এই জন্য আমি এত প্র্যাকটিস করাচ্ছি। Without healthy, eating healthy food, you
cannot healthy. ইউ Not healthy. এই এই বাক্যটা ভালো লাগছে না, বাক্যটা ভালো হয় নাই, মোটেই ভালো হয় নাই। Without eating healthy food, you cannot. ফিট বলতে পারো তুমি। You cannot lead healthy life. লিড হেলদি লাইফ, এটা হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা, তো এর পরেরটা বলো তো আভা। Exercise. You cannot. Without taking exercise. হ্যাঁ, What is it? English বের হচ্ছে না। এটাই তো সমস্যা, পরীক্ষার খাতায় এই সমস্যাটা হবে। English word গুলো হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি। হুম, you can হি ক্যান নট ফিট উইদাউট টেকিং এক্সারসাইজ, ক্যান নট ফিট। আচ্ছা, পরেরটা দেখো, উইদাউট নোয়িং ইংলিশ, উইদাউট নোয়িং ইংলিশ। you cannot pass. হইতে পারে। আচ্ছা, উইদাউট ফ্লোয়িং দ্য রুলস। You cannot write properly. ইউ ক্যান নট রাইট প্রপারলি। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, এটাও হইতে পারে। আবার ব্রেইনে আরো আরো জিনিসপাতি নিয়ে আসতে হবে, আরো জিনিসপাতি নিয়ে আসতে হবে, বুঝছো? আচ্ছা, তারপরে বলো। স্ক্রু রেঞ্জ যেগুলো আছে সব নিয়ে আসছে। উইথাউট সেভিং কার সাথে করলে আল্লাহ জানে। আমি কি প্রশ্নে মন দেয়। কি 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 বললে তুমি? ক্লাস করলি মানছিস তার জন্যই করেছিস তুই জানিস। এই ক্লাসের মধ্যে ক্লাসের জিনিস দেখো, এখন ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, এই দেখো। Without saving, you cannot success life. ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ। আচ্ছা, কেন টাকা না জমায় মানুষ সাকসেস হইতে পারে না জীবনে? হ্যাঁ, তোমরা মেয়েরা কি সাকসেসের কি ওই একটাই সংজ্ঞা জানো, টাকা? এটা কোনো কথা বললে তুমি? যা মাথায় আসে তাই বল। সাকসেস টাকার উপরে নির্ভরশীল হইতে পারে অনেক দিক থেকে, অনেক সময়, বুঝছো? You without saving money you cannot live. হ্যাঁ, এটা বলতে পারো, উইদাউট সেভিং মানি ইউ ক্যান নট রিচ, মানে তুমি ধনী হইতে পারবা না। এটা এটা ঠিক আছে, টাকা ছাড়া তুমি ধনী হইতে পারবা না, কিন্তু টাকা ছাড়া যে তুমি সফল হইতে পারবা না, এটা একটা ভুল কথা, বুঝছো? ওসমান হাদি সফল না? এই ওসমান, ওসমান হাদি সফল না? এই ওসমান হাদি সফল না? তার মতন সফল মানুষ তোমরা আজ জীবনে কোনোদিন দেখছো? একটা মানুষ কোনো রাজনৈতিক দলের লোক না, তার জন্য কত মানুষের ভালোবাসা। তো এই যে সফলতা, সে সে জীবন জীবন সঙ্গী হিসেবে যারে পেয়েছে, সেও কত ভালো একজন মানুষ। তারপরে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কত ভালো, এবং সে কত দিক থেকে সফল, তার ইচ্ছা কি কি ছিল সেই সবগুলো পূরণ হয়েছে। তার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, সে শহীদ হয়েছে। তার কাজী নজরুল ইসলামরে সে অনেক বেশি পছন্দ করতো, তার পাশে কবর হয়েছে। তার ইচ্ছাগুলো আল্লাহ তো সফল করেছে। তার জানাজায় যত মানুষ হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এত বড় জানাজা জিয়াউর রহমানের পরে আর কারোর হয়নি, বুঝছো? এরকম সেম টু সেম এত বড় জানাজা হয়েছিল জিয়াউর রহমানের, তারপরে আর কারোর হয় নাই এত বড় জানাজা, বুঝছো? তো উসমান হাদি একজন যে কোন রাজনৈতিক মানে জিয়াউর রহমান তো প্রেসিডেন্ট ছিল, তো প্রেসিডেন্টের জানাজা তো বড় হবে, এটা তো স্বাভাবিক। বাট উসমান হাদি তো কিছুই ছিল না, তার জানাজা এত বড় কেন হইলো? এটা হচ্ছে মানুষের ভালোবাসা, বুঝছো? এইটা এইটা টাকা দিয়ে কেনা যায় না। উসমান হাদিরে কেউ, উসমান হাদি কিন্তু কারো টাকা দিয়ে নিয়ে আসে নাই,
এইটাই হচ্ছে সাকসেসের জন্য টাকা লাগে না, বাট ধনী হওয়ার জন্য টাকা লাগে, এটা ঠিক। তো উইদাউট হ্যাভিং এ ভিসা, এটা বলো। ওই যে আমাদের আভা বলো, উইদাউট হ্যাভিং এ ভিসা, এটা বলো। Without having a visa, you cannot travel উই in ক্যান foreign. উই ক্যান নট ট্রাভেল ইন ফরেন, আচ্ছা, হইতে পারে। আচ্ছা, তো এগুলা তো এবার অ্যাজ সুন অ্যাজ এর যে রুলসটা, অ্যাজ সুন অ্যাজ এর কিন্তু খুব সুন্দর একটা রুলস, আমার খুব পছন্দ অ্যাজ সুন অ্যাজ এর রুলস, বুঝছো? অ্যাজ সুন অ্যাজ এর যে রুলস, এটা আমার খুব পছন্দ। যেমন অ্যাজ সুন অ্যাজ এর পরে সবসময় পাস্ট ইনডিফিনাইট হয়, আর পাস্ট ইনডিফিনাইট হয়, বুঝছো? তারপরে তোমার এই, এখানে আমি কি রুলস কি ভুল লিখছি? অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ এর রুলস কি আমি ভুল লিখছি? দুইটাই তো past indefinite দেখো। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এই রুলস আমি ঠিকই লিখছি, বুঝছো? এই রুলস আমি ঠিক লিখছি, আমি এখানে মাথায় আনছিলাম যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এই নো সুনার হ্যাডের রুলসটা আমি এখানে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমার মনে হচ্ছিল, যার কারণে আমি মনে করছিলাম যে আমি ভুল লিখছি কিনা। ভুল না, বুঝছো? নো সুনার হ্যাডের যে সিস্টেমটা, তো প্রথম সেন্টেন্সটা তোমার পাস্ট পারফেক্ট হয়, আর পরেরটা হয় হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। বাট অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে যেটা হয়, তাই সেটা হলো দুইটা সেন্টেন্সে হবে পাস্ট ইনডিফিনাইট, এটা মাথায় রাখবে। অ্যাজ সুন অ্যাজ এর পরে দুইটা সেন্টেন্সে হবে পাস্ট ইনডিফিনাইট, এটা কিন্তু মাথায় রাখবা। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স দা থিপ, হি ক্রাইড আউট। আচ্ছা, তো এখন এই বাক্যগুলা বলো তো, অথবা বলো। এক নম্বরটা, অ্যাজ সুন অ্যাজ হি দা বেল র্যাং। এটা তো বুঝলাম না কিছু, তার আগে তো আপনার মুখে কখন চলে আসে। ও, বোঝো নাই? আচ্ছা, হুম, আভা বুঝছো? জি ভাইয়া মোটামুটি আর কি। আচ্ছা, মোটামুটি বুঝছো, তাহলে আভা আগে একটা উদাহরণ বলুক, তারপরে আবার অথরে বুঝাচ্ছি, বলো এটা। As soon as the bell rang, the পাস্ট হইতে হবে তো, প্রথমটা পাস্ট থাকলে পরেরটাও পাস্ট হবে না? প্রথমটা পাস্ট ইনডিফিনাইট, পরেরটাও কি পাস্ট ইনডিফিনাইট হবে তো, তাইলে বলো বলো বলো, সমস্যা নাই। as soon as the bell rang, plus আচ্ছা, অথয় কি তুমি একটু একটু বুঝতে পেরেছো? জি ভাইয়া বলো এবার তাইলে তুমি এটা, কোনটা? এই প্রথমটা যেটা আভা বলছিল। আচ্ছা as soon as এর মানে কি? অ্যাজ সুন অ্যাজ এর মানে কি? অ্যাজ সুন অ্যাজ মানে কি বলতো? অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্রই, বুঝছো? মাত্রই বা সাথে সাথেই, মানে অ্যাজ সুন অ্যাজ দা বেল র্যাং মানে ঘন্টা বাজার সাথে সাথেই। টিচার বের হোক মানে বের হওয়ার ইংলিশ কি রাখা? আউট। আউট, আউট আউট মানে তো তারাই দিয়া বুঝাই। as soon as the rang, জানি ভাইয়া। আচ্ছা, এইটা কি কারোর মাথায় আসেনি যে অ্যাজ সুন অ্যাজ দা বেল র্যাং দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস, ঘন্টা বাজার সাথে সাথে শিক্ষক ক্লাসে ঢুকলেন, এটা বলতে পারো না? ঢুকেছিলেন। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস, এটা বলতে পারো না? ইন্টার্ড দ্য ক্লাস বলা যায় কিনা? আচ্ছা, আরো আরো একটা কথা তো বলা যায়, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং উই স্টুড আপ, আমরা উঠে দাঁড়ালাম, এটাও বলতে পারো কিনা যে ঘন্টা যখনই বাজে, টিচার যখন চলে যায়, তোমরা উঠে দাঁড়াও না? তো এটা তো বলাই যায় যে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং উই স্টুড আপ, এটা তো বলা যায়, এটা তো বলতে পারো, তাই না? সমস্যা কোথায়? তারপরে এই যে অ্যাজ সুন অ্যাজ আই অ্যারিভড অ্যাট হোম, এটা এটা পারো কিনা দেখো তো। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, আচ্ছা এটা বলো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, এটা বলো। আমি বলে দিই, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম ওই স্টুড আপ, আমরা উঠে দাঁড়ালাম, এটা তো মাথায় আসে সহজেই। বাট এইটা বলো তো আভা, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারিভড অ্যাট হোম, এটা বলো।
I saw the guest. আই স দা গেস্ট। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, তো এখন কথা হলো পরেরটা বলো তো অথই। As soon as he heard the news, শোনা মাত্র he went there. করতে পারেন। শীতের ছুটির বাস টিকিট কিন্তু শেষের দিকে, টিকিট কাটুন এখনই। বিডি টিকিটস। এই বলো বললাম তো ভাইয়া, কোনটা? there হ্যাঁ, as soon as he heard the news. ইউ ওয়েন্ট দেয়ার। আচ্ছা, ঠিক আছে, হইতে পারে। এরপরে বলো অথই 5 নম্বরটা। As soon as the rain stopped, আমার অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, যখনই বৃষ্টি থেমে গেল তখনই আমরা বের হলাম। এটা হইতে পারে যখনই, মানে বৃষ্টি থামা মাত্রই আমরা বের হলাম। বৃষ্টি থামা মাত্রই আমরা বের হলাম, হইতে পারে না? উই ওয়েন্ট দেয়ার, হতে পারে তো। বোঝো নাই? বুঝছো? আভা বুঝছো? কি ভাইয়া? কি তোমাদের কথা বলতে কি কষ্ট হয়? আচ্ছা, তো এইটা যদি বোঝা যায়, এগুলা আশা করি যে এইগুলা তোমরা পারবা। বুঝছো? এই তোমরা কি জানো যে শেখ মুজিবুর রহমানের জানাজায় কয়জন লোক হয়েছিল? 9 জন। 9 জন। 9 জন না। হ্যাঁ, 9 জন। প্রশাসনের ছিল 7 জন আর 2 জন যেন কি কারা ছিল। ইমাম সাহেব আর পাশের বাড়ির এক লোক। বুঝছো? উনা- 9 জন ছিল। ওনার ওনার কিন্তু কাফন হয় নাই। ওনারে কবর দেওয়া হয়েছিল তোমার হচ্ছে একটা হিন্দু মহিলা শাড়ি দিয়ে জড়ায়। And উনারে গোসল করানো হয়েছিল 570 নামের যেই সাবান পাওয়া যায় না, 570 নামের, দেখছো 570 সাবান জামা কাপড় কাচে, এখনো পাওয়া যায় 570 জামা কাপড় কাচা সাবান। ওই সাবান দিয়ে তাকে গোসল করানো হয়। যাই হোক, মানুষ তার কর্মফল দুনিয়াতে কিছুটা ভোগ করে, এটা সত্য কথা। আমরা দেখলাম তো অনেক কিছুই। তো যাই হোক, আরো দেখবো সামনে। তো এখন কথা হলো যে বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ডের যে ব্যাপারটা, যে বাই প্লাস জিরান্ড, দেখো বাই প্লাস জিরান্ড মানে হচ্ছে ভার প্লাস আইএনজি, এটারই তো আমরা নর্মালি জিরান্ড বলে থাকি। তো এখন কথা হচ্ছে যে বাই, বুঝছো, এই যে বাই আমরা নর্মালি বলছি বাই, তো বাইয়ের পরেও আমরা ভার্বের আইএনজি লিখি। তাইলে আমরা উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি লিখলাম, এরপরে আমরা কিসের পরে, বাইয়ের পরেও কিন্তু ভার্বের আইএনজি লিখলাম, তাছাড়া উইদাউট এর পরেও আমরা ভার্বের আইএনজি লিখলাম। এই তিনটা জিনিসের পরে কিন্তু ভার্বের আইএনজি হয়, এটা কিন্তু মাথায় রেখো। তাইলে এই যে বাই, তারপরে ভার্বের আইএনজি, এরপরে সাবজেক্ট, এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস তোমাকে না বললেই নয়, সেটা হলো যে উইদাউট, যেটা বলছিলাম উইদাউট, এই যে উইদাউট এর পরে কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখছিলাম, বুঝছো? বাট এখানে আমরা যখন বাই বললাম তখন কিন্তু আমরা একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স লিখছি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো উইদাউট এর পরে নেগেটিভ হবে আর বাই এর পরে পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মাচ, বুঝছো? তো এইটা তো সহজ, এটা তো আশা করি পারা যাবে। আচ্ছা, তো বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, তারপরে এইটা আমরা কি লিখতে পারি বলো? ইউ ক্যান সাকসেস ইন লাইফ, এটা আমরা বলতে পারি ইউ ক্যান সাকসেস ইন লাইফ, বুঝছো? এটা তুমি বলতে পারো।
আচ্ছা, তো এখন কথা হলো এরপরে যে বাক্যগুলো আছে, দেখো তো কোনো বাক্য কি বুঝতে অসুবিধা আছে, যে বুঝতে পারছো না বা পারবা না, এরম আছে? থাকলে বলো, আমি করে দিব। আচ্ছা, এই অথই পারবা সবগুলো? তো নেই ভাইয়া, চলে গেছে। কেন চলে গেল কেন? আচ্ছা, হয়তো কোনো সমস্যা হয়েছে, না যাবে না। আচ্ছা, তারপরে এটা দেখো তো, পারবা কিনা এখানে সবকিছু। হ্যাঁ। পারবা? আচ্ছা, তো আমাদের কিন্তু এখানেই আমাদের সব রুলস গুলা শেষ হয়ে গেল, বুঝছো? আমরা যতগুলো রুলস আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে লাগে, প্রত্যেকটা রুলস এখানে আমরা শেষ হয়ে গেল। এখন কি আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাইলেই আমরা পারবো, বুঝছো? প্র্যাকটিস না করলে কিন্তু আমরা পারবো না, প্র্যাকটিস করলেই আমরা পারবো। এখন কথা হলো, প্রথম যে রুলস গুলো আছে প্রথম থেকে, এই রুলস গুলো কিন্তু আবার পড়তে হবে। তুমি কিন্তু যেহেতু পড়ো নাই, সেহেতু তোমার এই রুলস গুলো, আচ্ছা, তো তুমি একটা ক্লাসও খুঁজে পাও নাই? হ্যাঁ, হ্যাঁ, আমি পিডিএফ গুলো পাইছি। ক্লাস তুমি গ্রুপে পাবা? ও, ইউটিউবে? পাগল, ক্লাসেই দেখো, আমি তোমাকে দেখাচ্ছি ক্লাস কোথায় পাবা। আপনি হয়তো গ্রুপে। তুমি ওই ইয়াতে আসলে তোমার হচ্ছে, তুমি মেসেজ পাও না ইউটিউবে ভিডিও গেলে? তাইলে মনে হয় তোমার সাবস্ক্রাইব করা নেই। তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় রাখলে তুমি মেসেজ পাবা, বুঝছো? নাই পাবা না, কিন্তু বেল আইকন বাজাইতেই হবে, মাস্ট। আচ্ছা, এবার কথা হলো যে আমরা দেখি এই এখানে এই যে ভিডিওস এর মধ্যে গেলে, এই দেখো, এই দেখো সব ভিডিওগুলো আছে। এই যে কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট পার্ট, তারপরে চেঞ্জ, এই যে ইংলিশ সেকেন্ড পেপারে যা যা পড়াইছিলাম আগের দিন, তারপরে ইংলিশ ফার্স্ট পেপারের যে অল যে জিনিসগুলা পড়াইছিলাম, সবকিছু আছে। এই যে ইংলিশ ফার্স্ট পেপারের যে জিনিসগুলা এই যে এখানে পড়াইছিলাম, এই যে সবকিছুই আছে এখানে। অথই কি আবার আসছো? অথই, ভাইয়া, আসছো? কোথায় ছিলে? নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, আমাদের আর সময় কত দূর আছে? 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, আমাদের পড়ানো তো শেষ। 5 মিনিট কিছু বলতে চাইলে বলো। ও আচ্ছা আচ্ছা, 5 মিনিট দাঁড়াও, 5 মিনিটের মধ্যে আমি 2-1 মিনিট টাইম ইউজ ইয়া করব, যে ওই যে আমাদের উইদাউট, আর কি যেন বলছিলে তুমি, ইয়ে অথই, আমার হঠাৎ করে মনে পড়লো যে উইদাউট, If you don't mind. ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড আর ইফ ইউ মাইন্ড। আচ্ছা, তো এখন আমার একটা নর্মাল একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো। ইফ, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কি? উড ইউ মাইন্ড এই শব্দের অর্থটা কি? আমি কি বললাম? কিছু মনে না করলে। কিছু মনে না করলে, তাই তো, উড ইউ মাইন্ড। আর তুমি যদি বলো উড ইউ ডোন্ট মাইন্ড, তাইলে এর মানেটা তুমি কি আনবা বলো? আচ্ছা, এবার আচ্ছা, তুমি মানে পরে নিয়ে আসো। আমি যদি বলি যে উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, যদি দরজাটা একটু খুলে, কিছু যদি মনে না করো, দরজাটা যদি একটু খুলে দাও, তো এখন এখানে উত্তর হিসেবে তুমি বলতে পারো যে হ্যাঁ, তুমি বলতে পারো যে না। বাট তুমি যদি আগেরতেই বলে দাও যে উড ইউ ডোন্ট মাইন্ড, এটা কিন্তু অবশ্যই একটা ভুল বাক্য হবে, কিন্তু এই বাক্যটা আমরা অহরহ বলে থাকি, বুঝছো? উড ইউ ডোন্ট মাইন্ড, এই বাক্যটা বলা যাবে না। উড ইউ ডোন্ট মাইন্ড, এখানে আমাদের একটা ভুল আছে, গ্রামাটিক্যাল ইনকারেক্ট আছে, বুঝছো? এটা গ্রামাটিক্যাল ভাবে কখনো কারেক্ট না, বিকজ উডের সাথে কোনোদিন ডোন্ট বসে না, বুঝছো? উডের সাথে কোনোদিন ডোন্ট বসে না। If you don't mind ওটাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড না তো, উড ইউ ডোন্ট মাইন্ড পড়াচ্ছিলাম তো। Would you mind করাচ্ছিলেন, বাট আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে অথরে শাসন বলছিলাম করছে কিনা? if you don't mind.
ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড মানেও হচ্ছে আপনি যদি কিছু মনে না করতেন, বুঝছো? ইফ ইউ ডোন্ট মাইন্ড মানেও তুমি যদি কিছু মনে না করতে বা আপনি যদি কিছু মনে না করতেন, এইটাই বুঝায়। বুঝছো? ইফ ইউ ডোন্ট মাইন্ড অবশ্যই হবে, বাট উড ইউ ডোন্ট মাইন্ড হবে না, বুঝছো? না, would you don't mind আমি বলিনি। আচ্ছা, উড ইউ ডোন্ট মাইন্ড হবে না, ইফ ইউ ডোন্ট মাইন্ড